এতক্ষণ নীরবে রুমের এক কোণায় দাঁড়িয়ে তামাশা দেখছিল লিমন আর সোহাগ। অভিক বেরিয়ে যেতে লিমন সোহাগকে কিছু বলে ঈশার দিকে এগিয়ে আসে। সোহাগও পিছু পিছু আসে। একটা চেয়ার এনে ঈশাকে বসতে বলে। ততক্ষণে মেয়েটা কেঁদে একাকার অবস্থা। আরে বসো এখানে, কান্না থামাও প্লিজ। অন্য সময় হলে অচেনা ছেলেদের সামনে কাঁদতে লজ্জা লাগতো, কিন্তু এখন উল্টো ছেলে দুটোকে বিরক্ত লাগছে। পানি খাবা? সোহাগ, পানি আনো তো। সোহাগ টেবিলের ওপর থেকে ছোট্ট পানির বোতলটা নিয়ে আসে, যার তলায় অল্প একটু পানি ছিল। বাস থেকে নামার পর পানির বোতলটা অবশ্য অভিকই কিনে দিয়েছিল ঈশাকে। এইটুকুই পানি আছে, নাও খাও, দরকার হলে আরো এনে দিচ্ছি। তোমার মতো মেয়ে কাঁদলে খারাপ লাগে। আমার বুঝে আসে না তুমি কি দেখে ওর মতো ছেলের সাথে সম্পর্কে আছো। আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এইসব বিষয়ে কথা না বললেই খুশি হব। পানি খেয়ে ধীরে ধীরে কান্না থামিয়ে জবাব দেয় মেয়েটা। তুমি কত সুন্দর তুমি জানো? ইহানের কাছে থেকে যখন শুনেছিলাম ভেবেছিলাম বাড়িয়ে বলছে, কিন্তু সত্যি তোমাকে দেখার পর মনে হইতেছে অভিক তো তোমার এক চুলও ডিজার্ভ করে না। ওর মতো বেপরোয়া ছেলে, যার নিজেকে নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, তার সাথে থেকে তুমি জীবন নষ্ট করিও না। লিমনের কথায় বিরক্ত হলেও কি বলবে খুঁজে পাচ্ছে না সে। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। আরেকটা চেয়ার এনে ঈশার সামনে বসে লিমন। এমন কোনো খারাপ কাজ নাই যা অভিকের করা বাকি নাই। ওর বাসার মানুষই ওরে দেখতে পারে না। ওর বড় ভাই তো উঠতে বসতে কথা শোনায়, একটু বড় ভাইকে ভয় পায়। তাছাড়া দুনিয়ার কাউকে দাম দেয় না, যা মন চায় তাই করে। না আছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা, না আছে নিজেকে নিয়ে চিন্তা। ভাইয়ের ঠেলায় পড়াশোনাটা করে, না হলে এটাও করতো না। আপনি এসব বলে কি প্রমাণ করতে চাচ্ছেন অভিক খারাপ? তাহলে এত কষ্ট করে এসব বলতে হবে না। আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, অনেক মাস হলো। আর আজকের বিষয়টা তেমন কিছু না। সিরিয়াসলি তোমাদের সম্পর্ক নেই? তারপরও দেখা করতে এসেছো? অভিকে কি কপাল! আপনাদের সবগুলো বন্ধুর চরিত্রে সমস্যা আছে। এসব বাদ দিয়ে নিজের চরিত্রের দিকে নজর দিন। খারাপ কি বললাম বলো? তোমাকে সতর্ক করলাম, এই আর কি। আপনার কথা শুনতে আমি আগ্রহী নই। নিজের চরকায় তেল দিন। আরে রাগ করতেছো কেন? আমি কিন্তু প্রেমিক হিসাবে খারাপ না, অভিকের মতন না, তবে ওর থেকে ভালো হব। লিমনের কথাগুলো শুনে বিরক্তের ওপর বিরক্ত হতে থাকে মেয়েটা। শেষে কানে হাত দিয়ে বসে থাকে। কান্না থেমে দুঃখ পালিয়েছে বহু আগে, তার বদলে একরাশ বিরক্তি ছেয়ে গেছে। আরও অনেকক্ষণ লিমনের কথাগুলো হজম করতে হয়। ঈশা প্রচণ্ড বিরক্ত, এটা বুঝেও লিমন নিজের কথা থামায় না, এক নাগারে বলতেই থাকে। ততক্ষণে বসে বসে লিমনের আজগুবি কথা গিলছে। সময়ের হিসেব নেই, তবে বুঝতে অসুবিধা হয় না সময় অনেকটা পেরিয়ে রাত গভীর হচ্ছে। এদিকে অভিকেরও আসার কোনো নামগন্ধ নেই। অভিক কই? কল দেন তো একটা। লিমনের কথার মধ্যে বলে ঈশা। আরে ও এখন ধোঁয়া ওড়াচ্ছে, মাথা গরম হলে ওর কাছে না যাওয়াই ভালো। ধোঁয়া উড়িয়ে নিজে মাথা ঠান্ডা করে ফিরে আসবে, চিন্তা করো না। ধোয়া ওড়াচ্ছে মানে? ধোঁয়া মানে সিগারেট, সিগারেট টানতেছে। কথা না পেঁচিয়ে সরাসরি বললেই হতো। লিমন আরো কিছু বলতে নিলে ঈশা কান চেপে জানলা দিয়ে বাইরের কালো আকাশের দিকে তাকিয়ে থাকে। এত রাতে আরো কত কি দেখতে হবে কে জানে। সৃষ্টিকর্তা চাইছে কি কারো বোধগম্য নয়? ভাবনার মাঝে কখন অভিক এসে সামনে বসেছে খেয়ালই করেনি মেয়েটা। দু হাতের টান পড়ায় সামনে তাকায়। ঈশা দু হাত টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে অনেকগুলো চুমু দেয় অভিক। ঝাড়া মেরে হাত সরিয়ে নিতে চাইলে অভিক কঠিন দৃষ্টিতে তাকায়, তবে একটু পরে হেসে দেয়। হাসি দিয়ে দু গাল টেনে দেয়। আরে এইভাবে তাকাচ্ছ কেন? বেশি হ্যান্ডসাম হয়ে গেছি নাকি? ঈশা কোনো কিছু না বলে রুমে চোখ বুলায়। ওদের দুজনকে নিচে পাঠিয়েছি, আমাদের পার্সোনাল জিনিসপত্র ওরা দেখবে, এটা তো লজ্জার বিষয় তাই না? আপনার সাথে যেহেতু আমার সম্পর্ক নেই, সেহেতু পার্সোনাল বলে কিছু নেই। সকাল হলেই চলে যাচ্ছি, এরপর আর কোনো দিনও এমুখ হব না। ঈশার কথায় বেশ কিছুক্ষণ হাসতে থাকে অভিক। বেশ বদলে গেছো, আবার কথাও শিখে গেছো। ঢাকা গেলে মানুষ পরিবর্তন হয়, আজকে নিজের চোখে দেখলাম। তবে তুমি যদি থাকতে পারো আমার তো সমস্যা নেই, জানো তো কত স্ট্রং আমি। সেটা আমি জানি ভালো করেই। আপনি কঠিন মনের মানুষ, বারবার মনে করাতে হবে না।
তখন সত্যি মাথাটা অনেক গরম হয়ে গেছিল। আমার মনে হচ্ছে আমি তোমার পার্সোনাল লাইফে একটু বেশি ঢুকে যাচ্ছিলাম। ঠিকই তো, আমাদের সম্পর্ক নেই যেহেতু। তুমি নতুন কারোর সাথে সম্পর্ক চলে আমার তো কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু কেন জানি মানতে পারছি না। নিজেকে অনেক স্বার্থপর লাগছে। ভালো করে ভেবে দেখলাম আমি শুধু তোমার দিকটাই ভাবছি। অভিকের কথাগুলো শুনেও না শোনার ভান করে অন্যদিকে তাকিয়ে থাকে ঈশা। ফোনটা ঠিক করে দিব, সমস্যা নেই। সকালেই দোকানে নিয়ে দেখাবো কি সমস্যা হয়েছে। তবে মনে হচ্ছে ডিসপ্লে চলে গেছে। ঈশার কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে চেয়ার টেনে খানিকটা কাছাকাছি এসে বসে অভিক। প্লিজ দূরে সরুন, আপনার থেকে সিগারেটের বাজে গন্ধ আসতেছে। আমার এই গন্ধ মোটেও সহ্য হয় না। এতক্ষণ চেষ্টার পরও গন্ধ আসতেছে। অবশ্য এক প্যাকেট খেলে গন্ধ এত সহজে যায় না। বেঁচে গেলে আমার সাথে সংসার বাঁধতে হবে, না হলে আমার সিগারেটের জ্বালায় বিয়ের পরের দিনই ডিভোর্স দিতা। কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ায় অভিক। বাইরে থেকে আসা আলো অভিকের মুখে সরাসরি এসে পড়ায় স্পষ্ট দেখা যাচ্ছে অভিকের হাসি। বাম গালের তিলটার কারণে হাসিটা আরো চমৎকার সুন্দর লাগছে। এক দৃষ্টিতে অভিকের দিকে তাকিয়ে থাকে ঈশা। কি খাবা? ক্ষুধা তো লাগছে নিশ্চয়ই। অবশ্য এত রাতে কি পাবো নিশ্চিত বলতে পারছি না। দোকান সব বন্ধ হয়ে গেছে। ভালো কথা। তোমার বাসায় জানিয়েছো কিছু? আপনি যখন আমাকে বাইরে অপেক্ষা করিয়েছিলেন 1 ঘন্টার মতো, তখন রোজ আন্টিকে কল দিয়ে বলেছি আমি আমার বান্ধবীর বাসায় আসছি। আব্বু জিজ্ঞেস করলে যেন বলে আমি তাদের বাসায় না হলে আব্বু চিন্তা করবে আর বকবে। আব্বুকে বিকেলে বের হওয়ার আগে বলেছি রোজ আন্টির বাসায় যাই, তাই সে এটা নিয়ে অত মাথা ঘামাবে না। যাক, আমার সাথে থেকে তোমার সুবুদ্ধি উদয় হয়েছে। নিজের কলার টেনে বলে অভিক। ঈশা ভেঙচি মেরে চোখ বুলায়। তোমার কাছে টাকা হবে? আসলে আমার কাছে যা ছিল সব ভেঙে শেষ। বিশ্ব রোড থেকে বাস না পেয়ে শেষে সিএনজি নিয়েছিলাম, সেখানে 500 টাকা গচ্ছা দিতে হয়েছে। লোকটা কিছুতেই কমে রাজি হচ্ছিল না। শেষে 500 দিয়েই উত্তরা গিয়েছি। থাকলে দাও, খাবার আনি, তোমার পায়ে পড়ে দিয়ে দেবনি। ঈশা ব্যাগ খুলে 500 টাকার একটা নোট দেয়। অভিক টাকাটা নিয়ে বের হয়ে যায়। একটু পরে লিমন আর সোহাগ এসে টেবিলের পেছনের চেয়ারগুলোতে বসে ফোন টিপতে থাকে। কিছুক্ষণ পর টিভি ছেড়ে দেয়, কিন্তু ঈশা সেদিকে মন নেই। বারবার দরজার দিকে তাকায় অভিকের অপেক্ষায়। অভিক আসে হাতে দুটো প্যাকেট নিয়ে, হাঁপাতে হাঁপাতে। প্যাকেট দুটো টেবিলের ওপর রেখে চেয়ারে বসে পড়ে। কিরে, কি আনছিস? আরে সব দোকান বন্ধ। হালিম আর রুটি পাইছি, তাও শেষটুকু, সেগুলোই আনছি। ঝামেলা হলো পুলিশে ধরছিল। এত রাতে বাইরে কি করি সেটা জিজ্ঞেস করতেছিল। শেষে এক বড় ভাইকে কল দিয়ে বলেছি আমার বিস্তারিত, তারপর ছেড়ে দিচ্ছে। এই জন্য এত বেশি সময় লাগছে। ব্যাগে তো আমার পকেটও চেক করেছে। ভাগ্য ভালো সিগারেটও ছিল না সাথে, না হলে জরিমানা লাগতোই। লিমনের সাথে গল্পে মেতে ওঠে অভিক। ঈশা চরম বিরক্তি নিয়ে পাশে বসে থাকে। ওঠো, হাত মুখ ধোবা। সেই কখন বাসা থেকে বের হইছো, চলো। ঈশার বাম হাত টেনে বলে অভিক। ঈশা ভদ্র মেয়ের মতো অভিকের পিছু পিছু যায়। তৃতীয় তলা থেকে নেমে দ্বিতীয় তলায় গেলে ছোট্ট একটা ওয়াশরুম পায়। ওয়াশরুমের পরিবেশ দেখে ঈশা চরম বিরক্তি হয়। লাইট না জ্বালিয়ে ফোনের ফ্ল্যাশ ধরে অভিক। কিছু করার নেই, এটা বাসা না, একটু অপরিষ্কার থাকবেই। তুমি হাত মুখ ধুয়ে নাও জলদি। হাত মুখ ধুয়ে বের হলে অভুকেও হাত মুখ ধুয়ে বের হয়। ঈশা সিঁড়ি দিয়ে উঠতে নিলেই অভিক আটকায়। ঈশা কোনো রকম প্রশ্ন করতে নিলেই আচমকা অভিক কোলে তুলে নেয় তাকে। শুকাই গেছো তুমি আগের তুলনায়। এখন আর চালের বস্তা ঢাকতে পারবো না। ওজন কত তোমার? মেপে দেখি নাই, কমেই হবে। মিনিমাম 50 তো হবেই। গলাটা শক্ত করে দু হাতে ধরো, না হলে পড়ে গেলে দুজনেই পরকালে চলে যাব। ঈশাকে কোলে নিয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় উঠতে থাকে অভিক। আরে হইছে, নামাও, কষ্ট হচ্ছে তো তোমার। নামাও এখনই, কোনো দরকার নেই কোলে করে সিঁড়ি বেয়ে ওঠার। বুঝলা চালের বস্তা? এটাই বোধহয় তোমার চালের বস্তা ডাকার আর কোলে তোলা শেষ সুযোগ, যেটা আমি হাতছাড়া করতে চাই না। এরপরও তো জীবনে অন্য পুরুষ আসবে, সে ভালোবেসে কোলে নেবে, তবে আমি চাই আজীবন আমি তোমার কাছে স্পেশাল হয়ে থাকি। আমাকে বাধা দিও না। অভিকের কথাগুলো শুনে চুপ করে আবছা আলোতে তাকিয়ে থাকে। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে আসে, তবে এক সিঁড়ি আগে নামিয়ে দেয়। অভিক আগে রুমে প্রবেশ করে, এরপর ঈশা প্রবেশ করে। খাবার খুলে সকলে খেতে শুরু করে, কিন্তু ঈশা কিভাবে খাবে বুঝে উঠতে পারে না। খাবার চিপেতে গিয়ে অভিকের ঈশার দিকে হুঁশ আসে। কি হলো, খাচ্ছ না যে? ও বুঝছি, আপনাকে তো আবার খাইয়ে দিতে হবে। এত বড় মেয়ে, তাও খাওয়াই না দিলে কখনো নিজের হাতে খায় না। রুটি ছিঁড়ে হালিমের ডালে ডুবিয়ে ঈশার মুখে দেয় অভিক।
লিমন আর সোহাগ খাওয়া রেখে হাঁ করে তাকিয়ে থাকে। নিজেদের খাওয়াতে মন দে, তোমরা আমার ইয়ে না যে খাওয়াই দিব। আস্তাগফিরুল্লাহ, তোর হাতে খাওয়ার কোনো শখ নেই মামা। তাইলে চুপ কইরা চোখ বন্ধ করে খা, এদিকে তাকাবি না, তোরা তাকালে ওর খেতে সমস্যা হয়। খাওয়া শেষ হলে হাত ধুয়ে ঈশার মুখ মুছে সবকিছু গোছাতে থাকে অভিক। পানির বোতল খালি থাকায় ঈশা পানি খুঁজতে থাকে। তখন লিমন একটা কোকের বোতল দেয়। বোতলটা খুলে নাকের কাছে নিলে অদ্ভুত গন্ধ পায়। অভিক এসে বোতলটা ছো মেরে নিয়ে নেয়। এটা ধরলা কেন? এটা খাওয়ার জিনিস না। কি এটা? লিমন ভাই দিল, বলল এটা নাকি পানি। অভিক চোখ গরম করে লিমনের দিকে তাকায়। লিমন হাসতে থাকে। এটা পানি না, ভোটকা, বড় মানুষের খাওয়ার জিনিস। পানি দিচ্ছে, এনে বসো। লিমনের দিকে এবার ঈশা চরম বিরক্তি হয়। অভিক পানি এনে দিলে সেটা খেয়ে বসে থাকে। আস্তে আস্তে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে চারিপাশে নির্জনতা। লিমন রিমোট হাতে টিভির চ্যানেল পাল্টাতে থাকে। সোহাগ এক কোনায় চেয়ারে হেলান দিয়ে ফোন চালাচ্ছে আর লিমনের সাথে টুকটাক আলাপ করছে। ঈশা চেয়ারে বসে হাই তুলতে থাকে। অভিক এসে পাশের চেয়ারে বসে। আরেকটা চেয়ার এনে ঈশার পাশে দিয়ে বসে পা মেলে বসতে। পা মেলে বসার পর অভিক ঈশার কোলে মাথা দিয়ে লিমনের সাথে গল্প করতে থাকে। বাম হাতে অভিকের মাথার চুলগুলো আস্তে আস্তে আঙুল বোয়াতে থাকে সে। ডান হাতটা টেনে অভিক নিজের বুকের ওপর রেখে হাত দিয়ে চেপে ধরে। কাল থেকে তো বিশ্বকাপ খেলা শুরু, এবার মনে হচ্ছে আর্জেন্টিনা কাপ নেবে। লিমন বলে, তোদের আর কাপ নেওয়া লাগবে না, বাড়ি যাবি সবার আগে, ব্রাজিল কাপ নিবে দেখিস। অভিক কথা জবাব দেয়। জি না, কাপ আর্জেন্টিনারই নেবে। ঈশা বলে, ওরে ম্যাডাম, তাহলে আর্জেন্টিনার সাপোর্টার, আমি কিন্তু ব্রাজিল। ঈশার দিকে ফিরে চোখ মেরে বলে অভিক। ঈশা হাসতে থাকে। অভিক এক ধ্যানে তাকিয়ে থেকে হাতটা আরো শক্ত করে চেপে ধরে টান দেয়। ঈশা হালকা ঝুঁকে যায় অভিকের দিকে। ফু দিয়ে কপালের চুলগুলো এলোমেলো করে দেয় অভিক। লিমন টিভির দিকে ঘুরে রোমান্টিক গান ছেড়ে দেয় টিভিতে। ঈশা সোজা হয়ে বসে অভিকও উঠে বসে। কিছুক্ষণ পর অভিক ঈশাকে নিজের কাছে টেনে নেয়। অভিকের কাঁধে ঈশা মাথা দিয়ে আধশোয়া অবস্থায় থাকে, কিন্তু এতে অভিক নারাজ হয়। তার ভাষ্যমতে এতে নাকি ঈশার ঘাড় ব্যথা করবে। ঈশাকে টেনে বুকের উপর শুতে বলে। চোখ বন্ধ করে প্রিয় মানুষটার বুকের উপর শুয়ে আছে মেয়েটা। অভিক বাম হাত দিয়ে জড়িয়ে রেখেছে আর ডান হাত দিয়ে আলতো করে চুলে আঙুল বুলিয়ে দিচ্ছে। একটু পর পর কপাল থেকে চুলগুলো সরিয়ে চুমু দিচ্ছে, আবার গালে চুমু দিচ্ছে। যে স্পর্শে নেই কোনো কামনা, নেই কোনো খারাপ উদ্দেশ্য, আছে শুধু এক সাগর অফুরন্ত অনুভূতি আর ভালোবাসা। ঈশা বারবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে এই রাত যেন শেষ না হয়। এক রাতে পাত্রের মানুষটার আবেগ, অনুভূতি, ভালোবাসা সবকিছু পেয়ে আজ নিজেকে বড় ভাগ্যবান লাগছে মেয়েটা। এই এক রাতের স্মৃতি নিয়ে মেয়েটা 1000 বছর বাঁচতে চায়। সফট রোমান্টিক গান চলছে টিভিতে। টেবিলের বিপরীতে উল্টো দিকে ঘুরে লিমন আর সোহাগ ফোন নিয়ে ব্যস্ত। টিভির আবছা আলোয় সে মুখে পড়ায় মেয়েটার মুখটা স্পষ্ট। অভিক বারবার মুখের সামনে থেকে চুল সরিয়ে দিচ্ছে আর মুখটার দিকে তাকিয়ে আছে। মুখ তুলে অভিকের দিকে তাকিয়ে রইল মেয়েটা। ভ্রু উঁচিয়ে অভিক তাকালে মেয়েটা মাথা নাড়িয়ে না সূচক জবাব দেয়। ঈশা সবচেয়ে পছন্দ অভিকের বাম গালে চোখের নিচে সেই কালো তিলটা। হাত উঁচিয়ে তিলটা ছুঁয়ে দেয়। মেয়েটার হাত চেপে নিঃশব্দে চুমু খায় অভিক। একটা কথা বলি? নীরবতা ভেঙে বলে ঈশা। বলো। ধীর গলায় বলে অভিক। বিয়ের পর বউকে এভাবে বুকে শুতে দিবা না, আর এভাবে আদর করবা না। ফিসফিস করে কথাগুলো বলতে থাকে ঈশা। আলতো হেসে মেয়েটার গাল টেনে দেয় অভিক। তুমিও একদম আহ্লাদ করবা না, সব আহ্লাদগুলো আমার থাক। যখন অনেক আহ্লাদি করো অনেক কিউট লাগে, এত কিউট হলে তো যে কোনো পুরুষ পাগল হতে বাধ্য। মেয়েটা হেসে দেয়, কিন্তু তার চোখে অশ্রু এসে জমা হয়েছে অনেকটা। চুপ করে কিছুক্ষণ ঘুমাও, সকাল হতে বেশি সময় বাকি নেই। সকাল হলে তো তোমার ফিরতে হবে।